story in মিতুল, একটা জোরে ফু দে তো মা, যেন সব কটা মোমবাতি একবারে নিভে যায়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফু দিল। সঙ্গে সঙ্গে মোমবাতিগুলি নিভে গেল। অমর্ত্যবাবু ও বিজয়া দেবী দুজনেই হাততালি দিয়ে উঠল। কিন্তু 1 মিনিটও গেল না, মোমবাতিগুলি আবার দপ করে জ্বলে উঠল। দাঁড়া, ঠিক মতো নেভেনি বোধহয়, নে আর একবার ফু দে তো। মিতুল আবার ফু দিল। বাতিগুলি এবারেও এক ফুয়ে নিভে গেল। কিন্তু একটু পরে আবার একই দৃশ্য, দপ করে সেগুলি জ্বলে উঠল। অমর্ত্যবাবু এবার নিজে এগিয়ে এলেন, ভালো করে দেখলেন। তারপর, বিজয়া, তুমি একবার চেষ্টা করে দেখো তো। বিজয়া দেবী পিছিয়ে এলেন, কেমন একটা ভয় ঢুকে গেছে তার মধ্যে। ছেলে মেয়েদের কাছে টেনে বললেন, না বাবা, আমার কেমন ভয় লাগছে, তার চেয়ে তুমি জল ছিটিয়ে বাতিগুলো নিভিয়ে দাও। নমস্কার, আমি প্রকাশ। শনিবারের বারবেলায় আপনারা শুনছেন আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে পপি ও তিতলি। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সেই সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু করছি আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প। হ্যাপি বার্থডে। শ্রাবণ মাস, সন্ধ্যাবেলা ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ে চলেছে। সেই কখন নেমেছে, দুপুর গড়িয়ে বিকাল কেটে গিয়ে এখন সন্ধ্যা হয়। তবুও বৃষ্টি থামার নাম নেই। চারিদিকে জল থই থই করছে। রাস্তাঘাটে বাস অটো তেমন নেই, লোকজনও তেমন চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে, তাদের অনেকেই ফিরে গেছে। তবুও তার ভেতর শহরতলির এদিকে যে একজন আধজন বাস থেকে নামছে না তা নয়, নেহাতি প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে, সেই তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় এদিক ওদিক দৌড়াচ্ছে। অমর্ত্যবাবুও দৌড়ালেন। না দৌড়ে উপায় কি, সঙ্গে ছাতা নেই। সকালের দিকে আকাশ ভালো থাকায় ছাতা নেবার প্রয়োজন মনে করেননি, কিন্তু দুপুরের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামে। সে কি বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমে যাবে, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগেই বেরিয়ে পড়বেন অফিস থেকে। কিন্তু তার হলো কই, বৃষ্টি কমে আসতে আসতে সেই বেলা গড়িয়ে গেল। তাও কি পুরোপুরি কমলো? ঝিরঝির করে একটানা পড়েই চলেছে। হাতের ফাইলটা মাথার উপর আড়াল করে প্যান্ট গুটিয়ে গলির ভিতর ঢুকলেন অমর্ত্যবাবু। গলিতে বেশ খানিকটা জল জমেছে। এই জলে নামতেও হতো না যদি গাড়িটা তার দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই। বাড়িতে ঢোকার মুখে ছোট্ট এক গলি, এই গলিতে গাড়ি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজ তাকে গলির মুখে ছেড়ে যায়। যাবার সময়ও এখান থেকেই তাকে গাড়িতে তোলে। জল পার করে অমর্ত্যবাবু দরজার কলিং বেল বাজালেন।
প্রায় সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলল মেয়ে মিতুল। কিরে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল, মুখটা থমথমে, চোখ দুটো ছল ছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন অনেককে বলে কেউ না আসায় মেয়েটার মন খারাপ হয়ে আছে। তা হওয়ারই কথা। নিমন্ত্রণ করেছিলেন অমর্ত্যবাবু। এটা তার মেয়ের ক্ষেত্রে যেমন, ছেলের ক্ষেত্রেও তেমন। এইরকম চলে আসছে কবছর ধরে। জন্মদিনটা উপলক্ষ মাত্র, এই সুযোগে সবার সঙ্গে দেখা হবে। তাই অমর্ত্যবাবু অনেককেই আসতে বলেন। তবে এবার আয়োজনটা একটু বেশিই ছিল। দিন 15 হলো বাড়িটা কিনে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়ি জলের দামে হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমর্ত্যবাবু। তবে রং টং করে গৃহপ্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি। সামনে মেয়ের জন্মদিন, তখন সবাইকে বলবেন বলেও ছিলেন। কিন্তু দুপুর থেকে যা দুর্যোগ শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে গেছে। আমিই তো এলাম কত কষ্ট করে। চল ভেতরে চল। কেক কেটেছিস? মিতুল মাথা নাড়ল। না, এখনো কিছুই হয়নি। তুমি আসোনি, তাই মা দেরি করতে বললো। ও তাই নাকি? ঠিক আছে, তোর মাকে বল সব রেডি করতে। আমি চটপট হাত ধুয়ে আসছি। বলতে বলতে অমর্ত্যবাবু দরজা বন্ধ করে ভেতর দিকে চলে গেলেন তার নিজের ঘরে। প্রায় 20 মিনিট পর যখন ঘর থেকে বের হলেন, তখন তার পরনে দুধ সাদা পায়জামা, পাঞ্জাবি, হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মিতুলকে ডেকে বলল, কই রে মিতুল, সব রেডি? মিতুল নয়, জবাব দিল মিতুলের মা, অমর্ত্যবাবুর স্ত্রী বিজয়া দেবী। হ্যাঁ, সবাই রেডি, এখন তুমি এলেই হলো। পর্দা সরিয়ে অমর্ত্যবাবু পাশের ঘরে পা বাড়ালেন। এই ঘরটা বেশ বড়, 20-25 জন অনায়াসে বসতে পারে। এখানে ডাইনিং টেবিলের উপর একটা সুন্দর ট্রেতে একটা বড় কেক সাজানো। কেকটার চারপাশে কতগুলি মোমবাতি জ্বলছে। অমর্ত্যবাবু গুনে দেখলেন ঠিক 13টা বাতি সাজানো আছে। তার মেয়ে মিতুল এবার 13 বছরে পা দিল। এবার মিতুলকে এক ফুয়ে সব কটা মোমবাতি নেভাতে হবে। কিরে, পারবি তো মা? ছেলেটা কাছাকাছি ঘুরঘুর করছিল। কিরে দিদি, পারবি তো নেভাতে? না পারলে আমায় বলিস। বিজয়া দেবী ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কেন তোকে বলবে? দিদি নিজেই সবগুলো নেভাতে পারবে। কই রে মিতুল, এগিয়ে আয়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফু দিল। সঙ্গে সঙ্গে মোমবাতিগুলো নিভে গেল। অমর্ত্যবাবু আর বিজয়া দেবী দুজনে হাততালি দিয়ে উঠল। ছেলেটাও আনন্দে চেঁচিয়ে উঠল। কিন্তু 1 মিনিটও গেল না। ছেলের উল্লাস শেষ হতে না হতেই মোমবাতিগুলো আবার দপ করে জ্বলে উঠল। দাঁড়া, ঠিক মতো নেভেনি বোধহয়। নে আর একবার ফু দে তো মা, ফুটা একটু জোরেই দিস। হ্যাঁ। মিতুল আবার ফু দিল, কিন্তু একটু পরেই আবার একই দৃশ্য, দপ করে সেগুলি জ্বলে উঠল। দাঁড়া তো। অমর্ত্যবাবু এবার নিজেই এগিয়ে এলেন। কিছু সময় বাতিগুলোর দিকে তাকিয়ে রইলেন। নিজে পেশায় ইঞ্জিনিয়ার, কর্মক্ষেত্রে কত বড় বড় মেশিনের কল কবজা নাড়াচাড়া করতে হয়, অথচ সামান্য কটা বাতি কেন এমন করছে ঠিক বুঝতে পারলেন না। তাই বললেন, দাঁড়া, এবার আমি নিজেই দেখছি বলে খুব জোরে একটা ফু দিলেন। বাতিগুলো নিভে গেল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে আবার জ্বলে উঠল। মাথা তুলে স্ত্রীর দিকে তাকালেন। কি ব্যাপার বলো তো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। তুমি একবার চেষ্টা করে দেখো তো।
কিন্তু বিজয়া দেবী ততক্ষণে পিছিয়ে গেছেন। কেমন একটা ভয়ও ঢুকে গেছে তার মধ্যে। ছেলে মেয়েকে কাছে টেনে বললেন, না না, আমার আমার কেমন ভয় লাগছে, তার চেয়ে তুমি জল দিয়ে ওগুলো নিভিয়ে দাও। জল ছেটালে কেকটা নষ্ট হয়ে যাবে তো। অমর্ত্যবাবু আবার ফু দিলেন, পরপর কয়েকবার। কিন্তু অবাক করার বিষয়, যতবার ফু দেন মোমবাতিগুলি লিভে যায়, কিন্তু পরক্ষণে আবার জ্বলে ওঠে। এই রকম চলল কয়েকবার। শেষে বিরক্ত হয়ে একটা জল ভর্তি সসপ্যান এনে চাপা দিতেই সব কটা বাতি পুরোপুরি নিভে গেল। সে রাতে আর কিছু হলো না, কিন্তু ঘটনাটা ঘটল পরের রাতে। রাত তখন কটা হবে, বোধহয় 2-2:30। নিজের ঘরে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন অমর্ত্যবাবু। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে চমকে জেগে উঠলেন অমর্ত্যবাবু। ঝটপট উঠে বিছানায় বসতেই কানে এলো ঝনঝন শব্দ, যেন একসঙ্গে কেউ অসংখ্য জিনিস এলোমেলোভাবে কেউ ছুঁড়ে মারছে। আর তারপরেই আবার সেই চিৎকারটা ঠিক তার ডান দিক থেকে আসছে। অমর্ত্যবাবু চকিতে উঠে ঘরের আলো জ্বালালেন। তারপর পর্দা সরিয়ে ডান দিকের ঘরে যেতেই চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা গোঙানির শব্দ কানে আসছে। গোঙানিটা অনেকটা কান্নার মতো। কিন্তু কে কাঁদছে এই বাড়িতে? অমর্ত্যবাবু তার স্ত্রীর নাম ধরে ডাক দিলেন, বিজয়া, বিজয়া, কি হয়েছে? তারপর সুইচ টিপে ঘরের আলো জ্বালিয়ে দিলেন। আলো জ্বালতেই চোখে পড়ল ঘরের সমস্ত জিনিস লন্ড ভন্ড ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে আছে। আর তারই একদিকে শুয়ে আছে বিজয়া, অন্য পাশে কাত হয়ে আছে মিতুল। ছেলেটা অবশ্য অঘরে ঘুমাচ্ছে। অমর্ত্যবাবু এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। গোঙানিটা বের হচ্ছে তার মুখ থেকেই। স্ত্রীকে উদ্দেশ্য করে অমর্ত্যবাবু বললেন, বিজয়া, বিজয়া। কিন্তু বিজয়ার দিক থেকে কোনো উত্তর নেই। অমর্ত্যবাবু এবার স্ত্রীকে ধাক্কা দিতে লাগলেন। কি হয়েছে, কি হয়েছে তোমার বিজয়া? বিজয়া দেবী এবার যেন চেতনা ফিরে পেলেন। ধর্মর করে উঠে বসলেন বিছানার উপর। তারপর অমর্ত্যবাবুর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, মিতুলকে কেউ যেন গলা টিপে ধরেছিল এইমাত্র। কে কে মারছিল? এসব জিনিসপত্র ভাঙলই বা কে? বলতে বলতে অমর্ত্যবাবু মিতুলের দিকে এগিয়ে গেলেন। মিতুলের দাঁত কপাটি লেগে আছে। শিগগিরই একটু জল আনো বিজয়া, মিতুল অজ্ঞান হয়ে গেছে। বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, আমার ভয় লাগছে, ভীষণ ভয়। তুমি তুমি একটু যাও না। অবস্থা বুঝে অমর্ত্যবাবু উঠলেন। নিজের ঘরের জলের জগটা নিয়ে ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দাঁত কপাটি খুলে দিতেই জ্ঞান ফিরল মিতুলের। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল তার বাবাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আর এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমর্ত্যবাবু মেয়েকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। চটপট তুতুলকে নিয়ে আমার ঘরে এসো। বিজয়া দেবী তুতুলকে কোলে নিতেই অমর্ত্যবাবু ওদের নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল আর তুতুলকে নিজের খাটে শুইয়ে দিতেই মিতুল বলে উঠল, না না, আমি একা শোবো না। একা কোথায়, ভাই তো আছে। না, তুমি আমার কাছে থাকো। অমর্ত্যবাবু দেখলেন ভয়ে মেয়েটা নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি হয়েছিল বলো তো? বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতেই পারিনি, মাঝরাতে ঘুম ভেঙে যেতেই মনে হলো
আশেপাশে কেউ যেন ঘুরছে। ভাবলাম তুমি বোধহয়, তাই তোমায় ডাকতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ঝনঝন শব্দ কানে এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচ চেপে আলো জ্বালিয়ে চিৎকার করতে গিয়ে যা দেখলাম তাতে আমার বুকে রক্ত হিম হয়ে আসছে। একটা 13 বছরের মেয়ে, কিন্তু তার চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে, আর হাতগুলো কি লম্বা লম্বা। এই পর্যন্ত বলে বিজয়া দেবী একটু থামল, তারপর আবার বলতে শুরু করলেন। মেয়েটির দাঁতগুলো বিকট। সে দাঁত মুখ খিচিয়ে মিতুলের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে মিতুলের ঘুম ভেঙে গেছে। মিতুল একটা চিৎকার দিয়ে উঠেছে। ওর চিৎকারে আমিও চেঁচিয়ে উঠলাম। তখন মেয়েটা হাত তুলে আমায় একটা চড় মারল। ঠিক চড় নয়, মনে হলো যেন একটা দমকা হাওয়া আমার গাল ছুঁয়ে গেল। ব্যাস, তারপর আর কিছুই মনে নেই। কিন্তু তোমরা ঠিক দেখেছো তো, নাকি কোনো চোর ঢুকেছিল? কিন্তু চোর এলে সে জিনিসপত্র ভেঙে মালিকের ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো, আমি তো ঠিক বুঝতেই পারছি না। ব্যাপার খুবই খারাপ, গুরুতর। আমার গতকালই সন্দেহ হয়েছিল। না হলে ফু দিয়ে মোমবাতি নেভানোর পরেও কেন আবার জ্বলে উঠবে? তুমি কালই অন্য বাড়ি দেখো। ভাড়া বাড়ি হলেও থাকবো, কিন্তু এ বাড়িতে থাকা অসম্ভব। উহ, কি সাংঘাতিক। মায়ের কথায় মিতুলও বলল, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথাও চলো, এখানে আর থাকবো না আমি। আর একটু হলেই গলা টিপে ধরতো। অমর্ত্যবাবু মিতুলকে কাছে টেনে নিলেন, কিন্তু তখনও কিছু বুঝে উঠতে পারলেন না। তবে বুঝতে পারলেন সকালে উঠে বাজার যাওয়ার গলির মুখে যেতেই কে যেন ডাকলো। পেছন ফিরে তাকাতেই অমর্ত্যবাবু দেখলেন তার পাশের বাড়ির বিজনবাবু। কাছে এসে বললেন, কাল রাতে কি হয়েছিল? আপনার বাড়ি থেকে চিৎকার আর শব্দ শুনলাম। অমর্ত্যবাবু সব গুছিয়ে বিজনবাবুকে বললেন, আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। আপনি যখন বাড়িটা কেনেন আমরা তখন এখানে ছিলাম না। মাসখানেকের জন্য বেনারস গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম এই বাড়িটা কিনতে। বাড়িটার কি ব্যাপার বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করেছিলেন বছর 25 আগে তার একমাত্র মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। মেয়ের শোকে ভদ্রলোকের স্ত্রীও একদিন আত্মহত্যা করে। এর বছর 2 পর ভদ্রলোক বাড়িটা বেচে দেন, কিন্তু যে কেনে সেই আর থাকতে পারে না ভয়ে। শোনা যায় মা মেয়ে মৃত্যুর পরও এখনো পালা করে বাড়িটা যক্ষের মতো পাহারা দিয়ে রেখেছে। অমর্ত্যবাবু চমকে উঠলেন। তার মানে আমি তাহলে যার কাছ থেকে এই বাড়িটা কিনেছি সেও একই সমস্যায় পড়েছিলেন? হ্যাঁ, তবে কেনার আগে আমি তাকে সাবধান করেছিলাম, কিন্তু তিনি শোনেননি আমার কথা। পরে অবশ্য বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন। অমর্ত্যবাবু চুপ করে রইলেন। আজ ছুটির দিন, আজই একবার বাড়ি ভাড়ার খোঁজে বেরোবেন। তারপর সুযোগ বুঝে বাড়িটাও তিনিও বেচে দেবেন কাউকে।